হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি গাইড। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আগের ক্লাসটা নিশ্চয়ই তোমরা দেখেছো। আগের ক্লাসে যদি তোমাদের কোনো অসুবিধে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে নেক্সট যে চ্যাপ্টার। আমরা এর আগের দিন সিলেবাসটা ডিসকাস করেছিলাম, তার সঙ্গে ইন্ট্রোডাকশন পার্টটা দেখেছিলাম। আজকে যেটা দেখব সেটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার, দ্যাট ইজ সেল বায়োলজি। ওকে, দেখো আজকে আমাদের টপিকস সাইটোলজি। তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ সাইটোলজি এই যে টার্মটা, এখানে যদি আমরা এটাকে ব্রেক করি আমরা কিন্তু দুটো অংশ পাবো। একটাকে আমরা বলবো সাইটো, আরেকটাকে আমরা বলবো লজি। বারে বারে দেখো লজি কথার অর্থ কিন্তু স্টাডি। লজি কথার অর্থ হচ্ছে স্টাডি। কেমন? এর অর্থ কিন্তু কখনোই পরিবর্তিত হবে না। সাইটো কথার অর্থ কি? সাইটো কথার অর্থ হচ্ছে সেল, যেটা আমরা বাংলায় বলবো কোষ। এটাকে বলা হচ্ছে সাইটোলজি। অর্থাৎ সাইটোলজি দুটো শব্দ নিয়ে তৈরি, একটাকে বলা হয় সাইটো আর একটাকে বলা হয় লজি। এই হচ্ছে টোটাল সাইটোলজি। তো দেখো এখানে আমরা কি পেলাম? সাইটো কথাটা থেকে পেলাম কি? সেল বা কোষ। তো এখন আমাদেরকে জানতে হবে যে কোষ কি, বা হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সেল। কোষের সংজ্ঞাটাই বা কি? কোষের সংজ্ঞা যদি আমরা দেখি তাহলে আমরা লিখব ইট ইজ দ্য স্ট্রাকচারাল and functional unit of life. It is the structural and functional unit of life. মানে কি? এটা হচ্ছে স্ট্রাকচারাল কথার বাংলা হচ্ছে গঠনগত। গঠনগত। ফাংশনাল মানে কার্যগত। অর্থাৎ যে কোনো জীবনের বা যে কোনো লাইফের, যে কোনো জীবের ক্ষেত্রে সেল হচ্ছে বা কোষ হচ্ছে গঠনগত এবং কার্যগত একক। গঠনগত, কার্যগত একক। কিরকম ব্যাপারটা? ব্যাপারটা একটু দেখ। যদি আমরা কোনো একটা বড় সিস্টেমের কথা ভাবি, অর্গানিজমের কথা ভাবি, অর্গানিজম, ধরো আমরা একটা সিস্টেমের কথা ধরলাম, দ্যাট ইজ অর্গানিজম। অর্গানিজম, অর্গানিজম মানে কি? ধরো জীব, আমরা বলবো অর্গানিজম জীব। এই জীব, তার মধ্যে কতগুলো সিস্টেম আছে? অর্গানিক সিস্টেম বা অর্গান সিস্টেম। তাহলে কতগুলো অর্গান সিস্টেম নিয়ে কি গঠিত? একটা জীব দেহ গঠিত। পুরো একটা জীবের শরীরের কথা যদি আমরা ভাবি তাহলে সেখানে কতগুলো তন্ত্র রয়েছে, সেটাকে আমরা বলছি অর্গানিক সিস্টেম। এই অর্গানিক সিস্টেম যদি ধরি, এরকম তাহলে অনেকগুলো অর্গানস আছে যেগুলো মিলে একটা সিস্টেম তৈরি করেছে। তাহলে এখান থেকে যদি আমরা এই অর্গান সিস্টেমকে যদি আমরা ভাঙি, সেখানে কি পাবো? অর্গানস, প্রচুর অঙ্গ পাবো। এটা তো অঙ্গতন্ত্র, এটাকে বলা হয় অঙ্গতন্ত্র। এটাকে আমরা কি বলবো? অঙ্গ, তাই না? কতগুলো অঙ্গ নিয়ে একটা অঙ্গতন্ত্র, সেই অঙ্গতন্ত্র মিলে একটা পুরো বডি। এইবার যদি আমরা অর্গানসকে যদি আরো ভাঙি বা অর্গানসের মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলোকে দেখি, আমরা কি পাবো? আমরা পাবো টিস্যু। টিস্যুকে আমরা কি বলছি? অলা। একই রকম দেখতে, একই রকম গঠন, একই রকম কাজ, এরকম বেশ কিছু কোষ একত্রিত হয়ে কি করেছে? এই ধরনের কলা তৈরি করেছে। সেই কলাগুলো মিলে কি করেছে? অঙ্গ তৈরি করেছে। অঙ্গগুলো মিলে একটা অঙ্গতন্ত্র, অঙ্গতন্ত্র মিলে পুরো জীব। তাহলে দেখো এই টিস্যুকে যদি আমরা ভাঙি শেষে কি পাবো? সেল পাবো।
কি পাবো? সেল। এটাই হচ্ছে স্মলেস্ট পার্ট অফ এ বডি। স্মলেস্ট পার্ট অফ এ বডি, যে কোনো বডির ক্ষেত্রে, যে কোনো জীবদেহের ক্ষেত্রে সব থেকে স্মলেস্ট হচ্ছে সেল। তো আমরা জানি বেসিক্যালি, ভৌত বিজ্ঞানেও তোমরা পড়ে থাকবে, যে কোনো পদার্থকে যদি আমরা কন্টিনিউয়াসলি ভাঙতে থাকি শেষে এসে পরমাণুতে পৌঁছে যায়। পরমাণু যেটা অবিভাজ্য বা ভাঙা যায় না, পরবর্তীকালে যদিও বা ভেঙে সেখান থেকে কিছু কণা পাওয়া গেছে, কিন্তু আপাতত জীববিজ্ঞানে তোমরা এটুকু মনে রাখবে যে একটা জীবদেহের সব থেকে ছোট অংশ কিন্তু এই সেল বা এই কোষ। কোনো একটা জীবদেহকে যদি আমরা ভাঙি সেক্ষেত্রে আমরা কি পাবো? এরকম কিন্তু আমরা স্মলেস্ট যে ইউনিটটা পাবো বা স্মলেস্ট যে অংশটা পাবো তাকেই বলা হচ্ছে সেল বা কোষ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি একটা জীবদেহ যদি বড় হয় তার একদম ছোট অংশ সেল। তাহলে এইরকম ছোট ছোট সেল মিলে, দেখো বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করো, এখানে এরকম ছোট ছোট সেল আছে, ছোট ছোট সেল, এগুলো সব ইন্ডিভিজুয়াল সেল। যখন এই সেলগুলো একসঙ্গে যুক্ত হচ্ছে তখন একটা কলা তৈরি করছে। ধরো এরকম করে করে একটা এইরকম গঠন রয়েছে, তাহলে একটা ইন্ডিভিজুয়াল সেল একটা কলা তৈরি করলো। সেই কলা থেকে কি হলো? একটা অর্গানস তৈরি হচ্ছে, অঙ্গ। সেটা হতে পারে হার্ট, হতে পারে কিডনি। তাহলে এগুলো অঙ্গ। অঙ্গ সিস্টেম হার্ট যদি আমরা দেখি তাহলে সার্কুলেশন সিস্টেম এরকম তার সঙ্গে যুক্ত হার্ট, অর্থাৎ সংবহন তন্ত্র। সেখান থেকে অর্গানিক সিস্টেম, সেটা তৈরি হচ্ছে কি? ধরো সার্কুলেটরি সিস্টেম তৈরি হচ্ছে, হ্যাঁ কি না? তাহলে এই যে অর্গানস গুলো মিলিয়ে তৈরি কি করছে? একটা তন্ত্র গঠন করছে। রেচনের অর্গানস গুলো মিলিত হয় রেচন তন্ত্র। শ্বাস প্রশ্বাসের সঙ্গে যুক্ত যে সকল অঙ্গ সেগুলো মিলে কি করছে? শ্বসন তন্ত্র বা শ্বসন অঙ্গ তৈরি করছে। শ্বসন অঙ্গ মিলে শ্বসন তন্ত্র তৈরি করছে, তাহলে অঙ্গতন্ত্র। তাহলে এরকম শ্বসন তন্ত্র রয়েছে, সংবহন তন্ত্র রয়েছে, পরিপাক তন্ত্র রয়েছে, হরমোনস রয়েছে, আমাদের কঙ্কাল তন্ত্র রয়েছে, অন্তঃক্ষরা তন্ত্র রয়েছে। এই সবগুলোকে মিলে একটা বডি তৈরি হচ্ছে, একটা জীবদেহ তৈরি হচ্ছে, তাই না? তাহলে তার সব থেকে নিচের অংশ কোনটা? সেল। সেই জন্য আমরা বলছি যে স্ট্রাকচারাল ইউনিট, গঠনগত একক। আমরা যদি আরেকটু ভালো করে দেখি, ধরো কোন একটা বাড়ি নির্মাণের ক্ষেত্রে, ধরো বাড়ি বানানো হচ্ছে, সেই বাড়ির ক্ষেত্রে যদি আমরা ধরি এটা একটা বাড়ি, এই বাড়িটা বানানোর ক্ষেত্রে আমাদের কি কি লেগেছে? বেসিক্যালি কি লাগে? ইট লাগে, ব্রিক যেটাকে আমরা বলছি, ইট। তাহলে এইরকম ছোট ছোট ইটগুলোকে দিয়ে প্রথমে দেওয়াল বানানো হয়, তাই না? তার উপরে এরকম ইটগুলো দিয়ে দিয়ে আমরা দেওয়াল বানাই। তো এই যে দেওয়াল বানানো হচ্ছে, এই দেওয়াল বানানোর ক্ষেত্রে এই ইটগুলো একদম স্মলেস্ট ইউনিট একটা বাড়ির ক্ষেত্রে, একটা বিল্ডিং এর ক্ষেত্রে। তাহলে এই যে অংশগুলো, এই অংশগুলো কি? একদম স্মলেস্ট ইউনিট। সেই জন্য একটা বাড়ির ক্ষেত্রে এগুলো হচ্ছে স্মলেস্ট ইউনিট, তাই না? যদি ইট হয় তাহলে আমরা কি বলবো? ইটের বাড়ি। যদি মাটি হয় তাকে বলি মাটির বাড়ি, হ্যাঁ কি না? সেই জন্য একটা বাড়ির ক্ষেত্রে যেরকম বিল্ডিং ব্লকস হিসেবে স্মলেস্ট ইউনিট হয় ইট, সেরকম একটা বডির ক্ষেত্রে, যে কোনো জীবদেহের ক্ষেত্রে স্মলেস্ট ইউনিট হচ্ছে সেল। সেই সেলগুলো একটা একটা করে তৈরি করেছে, বিল্ডিং ব্লক তৈরি করেছে, একটা একটা সেল মিলে একটা বিল্ডিং ব্লক তৈরি করেছে। যেই বিল্ডিং ব্লকগুলো একসঙ্গে মিক্সড হয়ে কি করেছে? একই রকম দেখতে। দেখা যাবে এখানে হয়তো কোথাও দেখা যাচ্ছে বড় বড় ইটের ঘর আছে, কোথাও আবার ছোট ছোট ইটের, এখন তো বেশ ফাইবারের ইটও বেরিয়েছে, তাই না? আবার কোথাও মাটির বাড়িও আছে, সবগুলোই বাড়ি, কিন্তু প্রত্যেকের যে কাজ, গঠন, দেখতে, প্রকৃতি আলাদা। সেরকম করে ধরো আমি কোন একটা জীবদেহ, আমাদের শরীরের কথা যদি ভাবি, অর্থাৎ হিউম্যান বডির কথা ভাবি, তাহলে হিউম্যান বডিকে যদি আমরা একদম স্মলেস্ট ইউনিট হিসেবে ভাবি, সেখানে কি পাবো? সেল পাবো। সেলগুলো মিলে মিলে কলা তৈরি করেছে। আমরা ভাজক কলার নাম শুনবো,
যোগ কলার নাম শুনবো। তাহলে এই ভাজক কলা, যোগ কলা, এইরকম কলা তন্ত্র সৃষ্টি করেছে। সেই কলাগুলো কোথাও কোথাও তরুণাস্থি আমরা নাম শুনেছি। তো সেই যে কলা তৈরি হলো, সেই কলা কি করলো, এক একটা অর্গান তৈরি করছে। কান, নাক, চোখ, জিভ, প্রত্যেকের কাজ তো আলাদা। তাহলে প্রত্যেকে একটা ডিফারেন্ট অর্গান। হার্টের কাজ আলাদা, ফুসফুসের কাজ আলাদা, তাই না? পাকস্থলীর কাজ আলাদা, কিডনির কাজ আলাদা। তো যদি সবার কাজ আলাদা হয়, তাহলে সেখানে প্রত্যেকটা অর্গানের ক্ষেত্রে স্মলেস্ট ইউনিট সেল। সেই জন্য আমরা কি বলছি, যে স্ট্রাকচারাল যে ব্যাপারটার কথা বললাম, স্ট্রাকচারাল যাই অঙ্গ হোক না কেন, যে কোনো অর্গানস হোক না কেন, যে কোনো অর্গানিক বডি হোক না কেন, মানে যেটাকে আমরা বলছি অর্গানিক সিস্টেম, যেটাকে আমরা বলছি, সেই অর্গানিক সিস্টেম হোক না কেন বা অর্গানিজম হোক না কেন, তার যত অর্গান সিস্টেম আছে প্রত্যেকেই কিন্তু অর্গানস নিয়ে গঠিত। প্রত্যেকটা অর্গানস আবার কোনো না কোনো টিস্যু দিয়ে গঠিত, আর সব টিস্যুই সেল দিয়ে গঠিত। তাই আমরা বলছি স্ট্রাকচারাল ইউনিট। ফাংশনাল কেন? কারণ এই যে সেল, এই সেলগুলো তার মধ্যেকার যে কম্পোনেন্টস গুলো আছে, এরপরে আমরা পড়বো সাইটোপ্লাজম, পড়বো আমরা সেল অর্গানেলস, পড়বো সেল ওয়াল, সেল মেমব্রেন, এগুলো পড়বো আমরা। তাহলে এদের মধ্যেকার যে প্রপার্টি, এদের মধ্যেকার যে বৈশিষ্ট্য, সেটাই তো একটা কলার মধ্যে প্রকাশ পাবে, তাই না? চিনির দানাকে তুমি যতই ছোট করো না কেন, সেটা তো মিষ্টিই লাগবে, তাই না? নুনের দানাকে তুমি যতই ছোট করো, সেটা লবণই লাগবে, তাই না? চিনির দানাকে ছোট করলে লবণ, বা লবণের দানাকে ছোট করলে মিষ্টি, সেটা কিন্তু হয় না। তাহলে দেখো, তাহলে যে কোনো অর্গানের যে বৈশিষ্ট্য, সেটা ডিপেন্ড করে কার উপরে, সে কোন ধরনের সেল দিয়ে গঠিত, তাই না? তাহলে সেলের যে ফাংশন, সেলের যে কাজ, সেটা কিন্তু থ্রু টিস্যু, থ্রু অর্গান প্রকাশ পাচ্ছে কোথায় না, জীবদেহে। ওকে, তাহলে টিস্যু দিয়ে যখন অঙ্গ তৈরি হচ্ছে, কান একটা অঙ্গ, সে যে কলা নিয়ে গঠিত এবং সেই কলা যে কোষগুলো নিয়ে গঠিত, তার ফাংশন কিন্তু একরকম। আবার যদি আমরা চোখের কথা ভাবি, চোখ একটা অর্গান, তাহলে চোখ সেই অর্গান, যে অর্গানটা যে টিস্যু দিয়ে গঠিত এবং সেই টিস্যু যে কোষগুলো দিয়ে গঠিত, তার ফাংশন কিন্তু আলাদা রকম। আলাদা বলতে কানের ক্ষেত্রে আলাদা, নাকের ক্ষেত্রে আলাদা, চোখের ক্ষেত্রে আলাদা। চোখে যতগুলো কোষ আছে, তার ফাংশন কিন্তু একই, তার গঠন প্রায় একই। বোঝা গেল বিষয়টা? দ্যাটস ওয়াই উই ক্যান সে ইট ইজ দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ। বোঝা গেল বিষয়টা? তাহলে তোমরা কোশ্চেন এখান থেকে কি পড়তে পারে, হোয়াট ইজ দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ, নিচে কিন্তু অপশন থাকবে, সেখান থেকে তোমরা উত্তর করবে সেল। কেমন? বা জীবদের গঠনগত এবং কার্যগত একক কি, অপশন যা থাকবে সেখান থেকে উত্তর করবে কোষ। তো দেখো, এখন আমরা একটা টার্ম পড়লাম, সাইটোলজি। এই যে সাইটোলজি টার্মটা, সেই সাইটোলজি টার্মের ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, কি না, এই টার্মটা কে কয়েন করেছে, অর্থাৎ এই টার্মটা কে বলেছেন। সাইটোলজি, বায়োলজিতে কিন্তু এই টার্ম দিয়ে কোশ্চেন প্রচুর পড়ে, তো আমাদেরকে কিন্তু ভালো করে এই টার্মগুলো সম্পর্কে জানতে হবে। অর্থাৎ কে বলেছে সাইটোলজি। সাইটোলজি টার্মটা যিনি দিয়েছেন, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন বিজ্ঞানী হার্টউইগ। তিনি এই সাইটোলজি কথাটা বলেছেন। অর্থাৎ কোষ নিয়ে আমরা যেখানে আলোচনা করছি, সেটাকে আমরা আলাদা করে নামকরণ করলাম সাইটোলজি। যিনি নামকরণ করেছেন, টার্মটা দিয়েছেন, টার্ম কয়েন করার কথার অর্থ হচ্ছে নামকরণ করা। যিনি নামকরণ করেছেন, তিনি, তার নাম কি, হার্টউইগ। এর সঙ্গে সঙ্গে আমরা আরো একটা টার্মের কথা জানবো, সেটাকে বলা হয় সাইটোজেনেসিস। টার্মটা কি? সাইটোজেনেসিস। এই সাইটোজেনেসিস কথার অর্থ কি? সাইটোজেনেসিস কথার অর্থ হচ্ছে, এই যে কোষ, যেটা আমরা সাইটোলজিতে পড়ব, এই কোষগুলো কোথা থেকে তৈরি হয়েছে, তার গঠনটা কেমন, কোন অঙ্গের যে স্ট্রাকচারাল ফাংশনাল ইউনিট সেল, তার গঠনই বা কেমন, স্পেসিফিক সেলের গঠন, সেলের অরিজিন,
সেলের ফাংশন, এই সকল নিয়ে বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হয় সাইটোজেনেসিস। এই টার্মটা কে কয়েন করেছেন? এই টার্মটা কয়েন করেছেন এই যে মুলার। ওকে, এই যে মুলার, তিনি কি করেছেন? এই সাইটোজেনেসিস এই যে টার্মটা তিনি কয়েন করেছেন বা নামকরণ করেছেন। বোঝা গেল বিষয়টা? নেক্সট দেখ, তো আমরা এর আগের ক্লাসে কেবলমাত্র ইন্ট্রোডাকশন হিসেবে বলেছিলাম যে কোষের একটা কোষ সেটা কিভাবে আবিষ্কৃত হয়েছে, যেটাকে আমরা ইন্ট্রোডাকশন হিসেবে করেছিলাম, সেটাই আজকে এক্সটেন্ডেড হিসেবে সাইটোলজি বা কোষ বিদ্যা হিসেবে পড়ছি। এখানেই আমরা কিন্তু কোষ যেটা দেখলাম কাকে বলে এবং কোষের প্রকারভেদ বা কোষের যে কম্পোনেন্টস, কোষের গঠন সম্পর্কে এখানেই কিন্তু আমরা জানবো। বোঝা গেল? তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে সাইটোলজি তো নামকরণ করেছেন হার্টউইগ, কিন্তু সাইটোলজির জনককে কোশ্চেন পড়ে প্রতিটা ক্ষেত্রেই। তোমাদেরকে কিন্তু এটা মাথায় রাখতে হবে, জুলজির জনককে, বোটানির জনককে, বায়োলজির জনককে। এই জনক ব্যাপারটা কিন্তু বায়োলজিতে খুব দেখা হয়। তো এখন দেখো, সাইটোলজি যেহেতু পড়ছি একটা মূল চ্যাপ্টার, তো সেখানে আমাদেরকে কিন্তু এটা মাথায় রাখতে হবে, সাইটোলজির জনককে। তাহলে ফাদার অফ সাইটোলজি, ফাদার অফ সাইটোলজি অর্থাৎ কোষবিদ্যা বা কোষ বিজ্ঞানের জনক কাকে বলা হয়? তোমরা নামটা নিশ্চিতভাবে শুনেছ, ভদ্রলোকের নাম রবার্ট হুক। রবার্ট হুক নামটার সঙ্গে অনেকেই পরিচিত। রবার্ট হুক কে এই ব্যক্তি? তাকে আমরা সাইটোলজির জনকই বা কেন বলছি? নিশ্চয়ই তার কোনো অবদান আছে। তিনি একটা বই লিখেছিলেন, বইটার নাম কি জানো? মাইক্রোগ্রাফিয়া। তার লেখা বইয়ের নাম হচ্ছে মাইক্রোগ্রাফিয়া। অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো জিনিস মনে রাখবে। রবার্ট হুক, যাকে আমরা বলছি ফাদার অফ সাইটোলজি, তিনি একটা বই লিখেছিলেন, তার নাম মাইক্রোগ্রাফিয়া। কেন আমরা তাকে কোষের জনক বলছি? এই কারণেই তিনি প্রথম সেল আবিষ্কার করেছিলেন। সেল ওয়াজ ডিসকভার্ড বাই রবার্ট হুক। অর্থাৎ রবার্ট হুক তিনি কিন্তু প্রথম কোষ আবিষ্কার করেছিলেন। কোষ বলতে কি বিষয় তিনি আগে বলেছিলেন, ধারণা দিয়েছিলেন, আবিষ্কার করেছিলেন। কিভাবে? এই রবার্ট হুক সালটা 1665। কত? 1665, 1665। রবার্ট হুক নিজে একটা মাইক্রোস্কোপ আবিষ্কার করেছিলেন। তো মাইক্রোস্কোপ আবিষ্কার করার পর তিনি যখন রাস্তা দিয়ে হাঁটছেন, তো একটা গাছের ছাল, শুকনো ছাল সংগ্রহ করলেন, করে নিয়ে এসে সেই মাইক্রোস্কোপের নিচে যখন তিনি রাখলেন, অসংখ্য ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র এরকম অংশ দেখতে পেলেন। ক্ষুদ্র ক্ষুদ্র এরকম অংশ দেখতে পেলেন। দেখার পর তিনি চিন্তা করলেন যে এগুলো বিষয়ে তিনি গবেষণা করলেন। গবেষণা করার পর তিনি যখন দেখলেন যে এই যে অংশগুলো আর কিছু নয়, এগুলো হচ্ছে ওই যে ছালটা, সেই ছালের একদম ছোট অংশ, ক্ষুদ্রতম অংশ, যাকে কোষ বলা হবে, যাকে বলা হবে কোষ। কিন্তু তখন তো কোষ কথাটা আসেনি, কারণ আমরা জানি সাইটোলজি যে টার্মের কথা বললাম, হার্টউইগ তিনি টার্ম করেছেন। তো তিনি তখন এইটার নামকরণ করলেন সেলা বলে। তিনি নামকরণ করলেন সেলা বলে। পরবর্তীকালে এখান থেকেই তৈরি হলো কি সেল। ঠিক খানিকটা হানিবির মতো দেখতে, মৌচাক যেটাকে আমরা বলছি হানিবি
বা বি হাইভ আমরা বলতে পারি। বি হাইভ, হানি বি হাইভ, মৌচাক, হানি বি হাইভ। ওকে, তো এই হানি বি হাইভের মতো দেখতে, মৌচাকের মতো কিছু দেখতে, এরকম বেশ কিছু তিনি দেখতে পারেন গঠন 1665 খ্রিস্টাব্দে। তো পরবর্তীকালে যেটা দেখা গেল যে তিনি যে সেলের কথা বলেছেন সেটা কিন্তু একটা ডেড সেল, সেটা কিন্তু একটা মৃত সেল। যে স্যার মৃত সেল আবার জীবিত সেল ব্যাপারটা কি? ওই যে ছালটা তিনি কালেক্ট করেছেন সেই ছালটা শুকিয়ে গেছে, শুকিয়ে যাওয়ার কারণে সেলগুলো মারা গেছে, সেই জন্য তিনি যে সেলটা আবিষ্কার করেছেন সেটাকে মৃত সেল হিসেবে ধরা হয়েছে। কেমন? পরবর্তীকালে যদি আমরা দেখি, পরবর্তীকালে কি দেখব? পরবর্তীকালে দেখব লিউয়েনহক। লিউয়েনহক তোমরা নিশ্চয়ই নামটার সঙ্গে পরিচিত অনেকেই। লিউয়েনহক তিনি কি করলেন? প্রথম লিভিং সেল, লিভিং সেল কথার অর্থ কি? জীবিত কোষ। প্রথম আবিষ্কার করলেন, তার নাম কি? অ্যান্টনি ভন লিউয়েনহক। ভদ্রলোকের পুরো নাম যদি তোমরা লিখতে চাও লিখতে পারো, অ্যান্টনি ভন লিউয়েনহক। ওকে, অ্যান্টনি ভন লিউয়েনহক। বোঝা গেল বিষয়টা? যিনি প্রথম জীবিত কোষ আবিষ্কার করলেন। তাহলে যদি প্রশ্ন পড়ে প্রথম জীবিত কোষের আবিষ্কারক কে, তোমরা কি করবে? রবার্ট হুক না লিউয়েনহক? উত্তর হবে কিন্তু লিউয়েনহক। কি হবে? লিউয়েনহক। যদি বলে প্রথম কোষ কে আবিষ্কার করেছেন, সেক্ষেত্রে উত্তর হবে কিন্তু আমাদের রবার্ট হুক। প্রথম কোষ আবিষ্কার করছেন, মৃত বলুক আর কোষ বলুক, রবার্ট হুক হবে। কত খ্রিস্টাব্দে? 1665 খ্রিস্টাব্দে। তার লেখা বইয়ের নাম কি? মাইক্রোগ্রাফিয়া। বোঝা গেল বিষয়টা? সাইটোলজিতে আমরা যে পার্টটা নিয়ে পড়লাম, দ্যাট ইজ ডিসকভারি অফ সেল। প্রথম কোষ আবিষ্কার করেছে কে? রবার্ট হুক 1665 খ্রিস্টাব্দে। যেখানে আমরা কোথা থেকে তথ্য পাচ্ছি? তার লেখা একটা বই মাইক্রোগ্রাফিয়া থেকে। বোঝা গেল? মাইক্রোগ্রাফিয়া। তিনি যে কোষটা আবিষ্কার করেছিলেন সেটি মৃত গাছের ছাল থেকে তিনি আবিষ্কার করেছিলেন। সেকেন্ড টাইম লিভিং সেল বা জীবিত সেল আবিষ্কার করলেন লিউয়েনহক। দ্যাটস ওয়াই আমরা কি বলবো? রবার্ট হুক ইজ দ্য ফাদার অফ সাইটোলজি, বা কোষবিদ্যার জনক আমরা বলছি রবার্ট হুককে। কেমন? বোঝা হলো বিষয়টা? তো আমাদেরকে এখানে আরো কিছু জিনিস জানতে হবে। আমরা কি কি জানবো? আমরা রবার্ট হুককে বলছি ফাদার অফ সাইটোলজি। পরবর্তীকালে সাইটোলজি যখন ডেভেলপ করলো, সেই ডেভেলপের ক্ষেত্রে আমরা যখন দেখছি মডার্ন সাইটোলজি তৈরি হচ্ছে, সেক্ষেত্রে তখন তার জনক পরিবর্তন হচ্ছে, আপডেটেড হচ্ছে বা ডেভেলপ যখন হচ্ছে। সাইটোলজি যখন আরো ডেভেলপ করছে, কোষ নিয়ে আরো আলোচনা হচ্ছে, আরো থিওরি ডেভেলপ হচ্ছে, তখন কি হচ্ছে? তাকে আমরা বলছি মডার্ন সাইটোলজি বলছি। তো এই মডার্ন সাইটোলজি তার ফাদারকে, ফাদার অফ মডার্ন সাইটোলজি। তাহলে যখন আমাদের সাইটোলজি ডেভেলপ করছে, তাকে আমরা বলছি মডার্ন সাইটোলজি। এই মডার্ন সাইটোলজির ফাদার হচ্ছে কার্ল পি সোয়ানসন। কি? কার্ল পি সোয়ানসন। তোমরা শুধু সোয়ানসনও লিখতে পারো, যারা যারা পুরো নাম লিখতে চাও তোমরা লিখতে পারো কার্ল পি সোয়ানসন, এটা কিন্তু তোমরা লিখতে পারো। ঠিক আছে? কার্ল পি সোয়ানসন, তাকে আমরা কি বলছি? ফাদার অফ মডার্ন সাইটোলজি। যে স্যার শুধু ফাদারই চলছে, মাদার নেই, ফাদারই চলছে। এবং এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে, আমাদেরকে কিন্তু এগুলোই মনে রাখতে হবে বায়োলজিতে। ফাদার অফ জুলজি, ফাদার অফ বোটানি, ফাদার অফ সাইটোলজি, ফাদার অফ মডার্ন সাইটোলজি, এগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। ঠিক আছে?
তো তিনি যে মডার্ন সাইটোলজির জনক অর্থাৎ আধুনিক কোষবিদ্যার জনক, নিশ্চয় তার তো কোনো অবদান থাকবে, তার কোনো লিখিত পুঁথি থাকবে। যতজনকে আমরা ফাদার বলছি প্রত্যেকেই তাদের যে তথ্য দিয়েছে সে তথ্য লিখিত আকারে পাওয়া গেছে। তো সেক্ষেত্রে সোয়ানসন বা কার্ল পি সোয়ানসন তিনি যে বইটি লিখেছিলেন বা যেখান থেকে আমরা তার যে অবদান অর্থাৎ জীববিজ্ঞানে জীববিদ্যাতে যে অবদান সেটা আমরা জানতে পারি, তার লেখা বইয়ের নাম সেল বুক। তার লেখা বইয়ের নাম সেল বুক। তার লেখা বইয়ের নাম সেল বুক। অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকে মনে রাখার চেষ্টা করুন। বোঝা গেল বিষয়টা? বোঝা গেল বিষয়টা? আর যদি ইনি তো গেলেন মডার্ন সাইটোলজির ক্ষেত্রে, যদি কোশ্চেন এরকম পড়ে যে ফাদার অফ মডার্ন সাইটোলজি ইন ইন্ডিয়া, ভারতবর্ষে মডার্ন সাইটোলজির জনককে, বা ভারতবর্ষে সরি যদি আমরা প্রথমে সাইটোলজির কথা ভাববো, ভারতবর্ষে কোষবিদ্যার জনককে, হু ইজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান সাইটোলজি? কোশ্চেনটা তোমরা লিখে রাখতে পারো, ফাদার অফ ইন্ডিয়ান সাইটোলজি। কি বললাম? ফাদার অফ ইন্ডিয়ান সাইটোলজি। যে স্যার ভারতের ক্ষেত্রেও কি আলাদা করে সাইটোলজির জনক হয়? না, ভারতবর্ষের সাইটোলজির ক্ষেত্রে যিনার অবদান খুব বেশি তাকে আমরা আলাদা করে উইথ রেসপেক্ট টু ইন্ডিয়ান আমরা কি বলছি? সাইটোলজির জনক বলছি। ইন্ডিয়ান সাইটোলজি, ভারতীয় যে জীববিজ্ঞানের বা শাখা কোষ আছে বা কোষবিদ্যার আছে সেখানকার জনক আমরা বলছি। নামটা অবশ্যই মনে রাখবে, নামটা হচ্ছে অরুণ কুমার শর্মা। ওকে, প্রফেসর অরুণ কুমার শর্মা। ওকে, প্রফেসর অরুণ কুমার শর্মা তিনি হলেন আমাদের ইন্ডিয়ান সাইটোলজির জনক। বোঝা গেল বিষয়টা? এখানে আমরা এর আগের স্লাইডে আমরা যেটা দেখলাম কি, লিউয়েনহকের কথা আমরা জেনেছি। লিউয়েনহককে বলা হচ্ছে কি লিভিং সেলের আবিষ্কর্তা, অর্থাৎ ডিসকভারি অফ লিভিং সেল কে করেছিলেন? লিউয়েনহক। লিউয়েনহক যে সেলটা ডিসকভার করেছিলেন সে সেলটা বেসিক্যালি একটা ব্যাকটেরিয়া সেল। এটা কিন্তু কোশ্চেন পড়েছে। লিউয়েনহক যে সেলটা আবিষ্কার করেছেন, যে কোষটা লিউয়েনহক আবিষ্কার করেছেন সেটা বেসিক্যালি একটি ব্যাকটেরিয়া সেল। কেমন? তিনি তার নামকরণ করেছেন। নামকরণ কি হয়েছে? এটাকে বলা হয়, তিনি যে কোষটা আবিষ্কার করেছিলেন তাকে বলা হয় অ্যানিম্যাল কিউলস। তাকে বলা হয় অ্যানিম্যাল কিউলস। বোঝা গেল বিষয়টা? তিনি আরো যে বিষয়গুলো আবিষ্কার করেছেন সেগুলো আমরা দেখে নিই, খুব গুরুত্বপূর্ণ, কারণ লিউয়েনহকের যে অবদান জীববিদ্যায় খুবই গুরুত্বপূর্ণ। তিনি আরো যে জিনিসগুলো আবিষ্কার করেছেন সেগুলো কি? তিনি স্পার্ম সেল আবিষ্কার করেছেন, স্পার্ম আবিষ্কার করেছেন। আরবিসি, আরবিসি মানে জানো? রেড ব্লাড কর্পাসলস, বা যেটাকে আমরা বলছি লোহিত রক্ত কণিকা। লোহিত রক্ত কণিকাও কিন্তু তিনি আবিষ্কার করেছেন। তাহলে আরবিসির ফুল ফর্ম কি? রেড ব্লাড কর্পাসল। আর কি আবিষ্কার করেছেন তিনি? আর আবিষ্কার করেছেন প্রোটোজোয়া। আর আবিষ্কার করেছেন প্রোটোজোয়া। বোঝা গেল? তাহলে তিনি শুধু লিভিং সেল যে আবিষ্কার করেছেন তা কিন্তু নয়, তিনি তার সঙ্গে আরো কি কি আবিষ্কার করেছেন? স্পার্ম আবিষ্কার করেছেন, আরবিসি আবিষ্কার করেছেন এবং প্রোটোজোয়াও আবিষ্কার করেছেন। তার লেখা বইয়ের নামটাও নিশ্চয়ই আমাদের জানা দরকার। তার লেখা বইয়ের নাম, অর্থাৎ লিউয়েনহকের তার লেখা বইয়ের নামটা আমি এদিকে লিখছি, বুক। বুকের নাম হচ্ছে সিক্রেটস অফ নেচার। তার লেখা বইয়ের নাম হচ্ছে সিক্রেটস অফ নেচার। সিক্রেটস অফ নেচার। বোঝা গেল?
এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি গুরুত্বপূর্ণ? এই যে লিউয়েন হক, ইনাকে বলা হয় ফাদার অফ মাইক্রোবায়োলজি। মাইক্রো কথার অর্থ তোমরা নিশ্চয়ই জানো। মাইক্রো কথার অর্থ হচ্ছে অতি ক্ষুদ্র, মাইক্রোস্কোপিক বা ছোট। তিনি যে মাইক্রোস্কোপ আবিষ্কার করেছিলেন সেখান থেকে কিন্তু এই যে স্পার্ম, আমরা জানি আমাদের স্মলেস্ট সেল অফ হিউম্যান বডি স্পার্ম, বা যদি মেল বডি বলা হয় সেক্ষেত্রে আমরা কি বলবো, স্মলেস্ট সেল অফ হিউম্যান অর মেল হিউম্যান বডি, দ্যাট ইজ স্পার্ম। বোঝা গেল বিষয়টা? নেক্সট, আশা করি এখান পর্যন্ত আর কোনো অসুবিধা নেই, বুঝতে পেরেছ? তাহলে আমরা একটু রিকল করে নিই বিষয়টা। তাহলে আজকের ক্লাসে আমরা দেখলাম কি, সাইটোলজি দুটো শব্দ নিয়ে গঠিত, একটাকে বলা হচ্ছে সাইটো, আর একটা বলা হচ্ছে লজি। সাইটো কথার অর্থ কোষ, দ্যাট ইজ সেল, আর লজি কথার অর্থ স্টাডি, যে কোনো বিষয়ে স্টাডি করাকে বলা হচ্ছে লজি, যার বাংলা অর্থ বিদ্যা। বোঝা গেল? তো আমরা যখন সেল নিয়ে স্টাডি করছি তখন তাকে আমরা বলছি সাইটোলজি। বোঝা গেল? যখন সেল নিয়ে স্টাডি করছি তখন আমরা তাকে বলছি সাইটোলজি। কেমন? এবার আমরা দেখছি সেল কাকে বলে। ইট ইজ দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ। জীবদেহের গঠনগত এবং কার্যগত একক হচ্ছে কোষ। জীবদেহের গঠনগত এবং কার্যগত একক হচ্ছে কোষ। গঠনগত কেন? কারণ এই কোষগুলো একসঙ্গে মিলিত হয়ে কলা, কলাগুলো একসঙ্গে মিলিত হয়ে অঙ্গ, অঙ্গগুলো একসঙ্গে মিলিত হয়ে তন্ত্র, তন্ত্রগুলো একসঙ্গে মিলিত হয়ে কি করে, একটা জীবদেহ গঠন করে। তাই আমরা বলি স্ট্রাকচারাল। এবং জীবদেহের বিভিন্ন অঙ্গের যে কাজ সেগুলো নির্ভর করে কোষের কাজের উপর, বা কোষ যেভাবে ওই তন্ত্রটাকে পরিচালনা করে সেইভাবেই তন্ত্রটা বা অঙ্গটা কিন্তু পরিচালিত হয়। দ্যাটস ওয়াই উই ক্যান সে সেল ইজ দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ। ওকে, নেক্সট আমরা যেটা দেখেছি কি, যেভাবে তৈরি হচ্ছে সেটা তোমাদেরকে দেখালাম। নেক্সট আমরা কি দেখলাম, বিল্ডিং ব্লকস হিসাবে কিভাবে কোষ স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট। নেক্সট আমরা যেটা দেখলাম কি, সেটা হচ্ছে ফাদার অফ সাইটোলজি। এই যে সাইটোলজি কথাটা কে নামকরণ করেছেন বা সাইটোলজি কথাটা কে বলেছেন, সেটা হচ্ছে রবার্ট হুক। কেন বলেছেন? কারণ তিনি প্রথম কোষ আবিষ্কার করেছেন, কোষ সম্পর্কে ধারণা দিয়েছেন। তিনি যে কোষটি আবিষ্কার করেছিলেন গাছের ছাল থেকে, যেটাকে তিনি নামকরণ করেছে সেলা, এবং সেটা যখন তিনি মাইক্রোস্কোপে দেখেছিলেন সেটা কিসের মতো দেখতে, হানি বিহাইভ বা মৌচাকের মতো বেসিক্যালি দেখতে। কত সাল? এই সালটা কিন্তু ইম্পর্টেন্ট, এই সালটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, দ্যাট ইজ 1665, 1665 খ্রিস্টাব্দ। এবং সেটা মৃত, যার নাম দিয়েছিলেন তিনি শেলা, তাই তাকে বলা হচ্ছে ফাদার অফ সাইটোলজি। কিন্তু পরবর্তীকালে যদি আমরা দেখি, অ্যান্টনি ফন লিউয়েন হক, তিনিও মাইক্রোস্কোপের আবিষ্কার করেছিলেন, বা মাইক্রোস্কোপ নিজের তৈরি বা বানানো মাইক্রোস্কোপে তিনি যখন অবজার্ভ করেন বা দেখেন, সেক্ষেত্রে একটা ব্যাকটেরিয়া সেলকে দেখতে পেয়েছিলেন যেটা সজীব ছিল। তাই সজীব কোষের আবিষ্কর্তা হিসাবে আমরা কাকে পাবো? অ্যান্টনি ভন লিউয়েন হককে। তাই জন্য, এবং তিনি আরো কি কি আবিষ্কার করেছেন, স্পার্ম, আরবিসি, প্রোটোজোয়া, এগুলোকে দেখেছেন। এবং তিনি যে কোষটা, ব্যাকটেরিয়া সেলটা, সজীব কোষটা আবিষ্কার করেছিলেন তার নাম দিয়েছিলেন অ্যানিম্যাল কিউলস। তার লেখা বইয়ের নাম কি? সিক্রেটস অফ নেচার। দেন তাকে আমরা বলছি ফাদার অফ মাইক্রোবায়োলজি। ভারতের ক্ষেত্রে আমরা আলাদা করে যেটা দেখলাম সেটা কি দেখলাম, যে ফাদার অফ মডার্ন সাইটোলজি আমরা বলছি। আচ্ছা, যখনই আমরা সাইটোলজিটা আরো ডেভেলপড হয়েছে, মডার্ন হয়েছে, তখন আমরা সেক্ষেত্রে ফাদার অফ মডার্ন সাইটোলজি বলছি সোয়ানসন, যার পুরনো নাম কার্ল পি সোয়ানসন। তার লেখা বই সেল বুক। ভারতের ক্ষেত্রে যেটা বললাম, ফাদার অফ ইন্ডিয়ান সাইটোলজি প্রফেসর অরুণ কুমার শর্মা, প্রফেসর অরুণ কুমার শর্মা। বোঝা গেল? তাহলে এই পর্যন্ত আমরা কিন্তু আজকের ক্লাসে জানলাম। তো আশা করি তোমাদের অসুবিধে হওয়ার কথা নয়, তবুও যদি কারোর বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং আমি চেষ্টা করব যে জায়গাগুলো কনফিউশন হচ্ছে সেগুলোকে আরো সুন্দরভাবে, যাতে আমি চেষ্টা করেছি যাতে কনফিউশন না হয়। যদি তারপরেও হয় তোমরা আমাকে মেসেজ করো, তোমরা আমাকে কমেন্ট করে জানিও, আমি কোন জায়গাটা অসুবিধা হচ্ছে সেটা আবার তোমাদেরকে দেখিয়ে দেবো। ওকে, তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে। জয় হিন্দ।